করে জিজ্ঞেস করে আসলে তোমার সবচেয়ে এত ভালোবাসলাম, আমরা এত ভালো ছিলাম, তুমি ওকে এত ভালোবাসার কারণটা কি? তুমি তো আরও করছো, আরও তো 2-3টা করছো, ঠিক আছে 2-3টা করছো, কিন্তু এটার ভিতরে এত জড়ালা বা এত ভালোবাসার কারণটা কি? কয় ওর রুম থেকে যখন আপনারা দেখতেছেন যে আমি অটোমেটিক নিয়ে কাঁপতেছি, জি, আমি অসুস্থ, মানে আমি খুব দুর্বল, যেহেতু আমার 15 কেজি ওয়েট লেস হয়েছে, মানে 15 কেজি ওজন কমে গেছে, এই জন্য আমি খুবই দুর্বল। একজন মানুষের 15 কেজি যদি 1 মাসের ভিতরে ওজন কমে, তার যে কত বড় অসুখ হলে সে কমে, এটা হয়তো অনেকের ধারণা আছে, অনেকের নাই। আমি বাস্তবে এখন দেখছি আমার 15 কেজি ওজন কমাতে আমার শরীর এখনও কাঁপে, আমি রাস্তা দিয়ে হাঁটলে বাসায় সবসময় কাঁপে শরীর। আপনার চিকিৎসার ব্যয়ভার কিভাবে বহন করছেন এখন? আমার মা মনে করেন একমাত্র বলা চলে ভিক্ষার মতোই, একজনের কাছ থেকে খুব অনুরোধ করে কিছু টাকা নিয়ে মানে খুবই, যেরকম এখন আমার 3 মাসের একটা ওষুধ লিখে দিছে কিডনির, যেটা নাকি কিডনিতে ভাইরাস হয়েছে, সেটা 7টা লিখছিল, দামি একটু 3000 টাকা দামের, ওইটা ওখানে কোনোরকম 6টা দিছি। তারপরে 3 মাসের লিখছে ট্যাবলেট হিসাবে, এই ট্যাবলেটটা আমি এখন পর্যন্ত একটা খেতে পারি নাই, অথচ আমাকে 5 তারিখে ছাড়ছে, এই মাসের 5 তারিখে মেডিকেল থেকে ছাড়ছে, 1 মাস 2 দিন পরে। তো বলছে 14 তারিখে আপনি খাওয়ার পরে আমরা কিছু টেস্ট করব, আসবেন। তো ডাক্তারের কাছে আমি ভয়ে যাইনি, কারণ আমি ওষুধ খেতে পারছি না। আমার ভাড়া সব 65,000 টাকা আমি ভাড়া পাই এই বাড়িতে, এই বাড়িটা আমার, 65,000 টাকা ভাড়া পাই, অথচ আমার ওয়াইফ এই মাসেরও ভাড়া উঠায় নিয়ে চলে গেছে। 3 মাসে 1,95,000 টাকা ভাড়া নিয়ে ও চলে গেছে। এই 3 মাস তো আমি মনে করেন জেলে ছিলাম 40 দিন, আর মেডিকেলে ছিলাম মাত্র 2 দিন সময় পাইছি। আমি 4 তারিখে জেল থেকে ছুটছি, 4 তারিখে ঈদ তো 7 তারিখে, জি। 6 তারিখে আবার ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছি, নিঃশ্বাস বন্ধ হয়েছিল তখন 3টা মেডিকেল ঘুরছি, একটা না, কোনো নাই। তো এই 5 তারিখে আমার ছাড়ছে। তো এই অবস্থায় আমি এই সমস্যার ভিতরে এখনও আমি দুর্বল, মানে আমি ওষুধ তো পাচ্ছি না, ও তো ভাড়া সব নিয়ে গেছে, আমি এই অবস্থায় আছি এখন। এবং সে এখন গুলশানে খুব আরামেই জীবনযাপন করছে। হ্যাঁ, গুলশানে ওরা অনেক, ওদের দামি গাড়ি আছে, দামি বাড়ি আছে, 70,000 টাকা দামের বাড়িতে থাকে, 50 লাখ টাকা দামের গাড়িতে চলে। অথচ ওনারা যখন আমাকে বিয়ে দেয়, আমার বাড়ি দেখি ছোট্ট টিন শেড, আমার তখন বাড়ি ছিল, টিন শেড দেখে ওরা বিয়ে দিছিল, কারণ তাদের তখন বাড়ি ছিল না, কোনো বাড়ি ছিল না, ভাড়া থাকতো। তার বোনের বিয়ে ছিল তখন 3 নাম্বার স্বামী মনোনয়নের বাদকে 4 নাম্বার স্বামীর সাথে ঘর করতো, ও মেয়ে সাবেরিনার নেপা, সে হচ্ছে মাই টিভিতে চাকরি করে। এখন তার বিশাল অর্থ সম্পদ, গাড়ি, তারপরে যে ভাড়া থাকে। আপনার স্ত্রী এখন আপনার মানে যে শ্বশুরের কাছে আছে? জি জি। আচ্ছা, সেখানেই জীবনযাপন হ্যাঁ, করছে? তার সাথে, হ্যাঁ, যেটা সে সাথে শাশুড়ি আছে, শালা আছে, আমার ওয়াইফও ওখানে ও জীবনযাপন করছে। এবং ওকে অনেকবারই বলছে যে তুই অসুখ আল্লাহ স্বামীর সাথে থাকবি কেন, তো চলে আয় এদিকে। আমার ওয়াইফ 3-4 বারই বলছে এই কথা, তারপর আমার ওয়াইফ তখন যায়নি। তো এবার দেখলাম ও সুযোগ পেয়েছে, এবং এখন যেহেতু আমাকে দেখতে পারে না, ও পরকীয়ার কারণে, ও যেহেতু পরকীয়া করছে এই কারণে আমাকে দেখতে পারে না, এখন ওর সুযোগ হয়েছে, ও এখন ওখানে থাকে। তো ওখানে আমার মন বলছে সেটেল হবে কিনা, এরকম আমার চিন্তা ভাবনা। আপনার 18 বছরের সন্তান আছে, জি। সে সন্তান কোথায় এখন? ওদের সাথে থাকে। ওদের সাথে থাকে? জি। সন্তানের সঙ্গে আপনি কথা বলেন, যোগাযোগ হয়? হ্যাঁ, আমি ওকে ফোন দিছি, ও তো আমার সহজে ফোন ধরে না, আমাকে মানে ব্লকও করে রাখে, অনেক সময় ব্লক করে রাখে, আমি ট্রাই করে দেখি ব্লক করা। তো এখন ব্লক করা কেনা আমি এখন ট্রাই করে নিই। যখন ছুটানো ছিল তখন আমি মেডিকেল থেকে ফোন করছি, ছেলেটাকে একটু দেওয়া যাবে? হ্যাঁ, ছেলেকে দিচ্ছি। আমি জিজ্ঞেস করছি, বাবা তুমি কি স্কুলে যাও? বলছে স্কুলে কম যায়, প্রাইভেটটায় যায় আমি, তো রাস্তার কাজ চলছে, এখানে একটু কম যায়। এইসব কথা ভালোভাবে কথা হয়েছে, অন্য কোনো কথা তার সাথে আমি বলিনি। আর ওর সাথে কথা বলতে লাগলেও এত বিরক্তকর কথা বলে, এজন্য আমার কথা বলতে ইচ্ছা করে না। আমি বলছি, রিকোয়েস্ট করছি, প্লিজ আমি মেডিকেলের বেডে শুয়ে আছি, একটা কথা অন্তত তোমার সাথে ভালো করে বলো। কোনো ভালো কথা তোমার সাথে নাই, তোমার কাছে আমি 3,60,00,000 টাকা আমি পাই, সে টাকা দিবা, তাহলে তোমার সাথে কথা হবে এবং দেখা হবে, এছাড়া কোনো। 3,60,00,000 টাকা, এখন কি বলবো আর, এগুলা 3,60,00,000 টাকা নাকি আমার পিছিয়ে খরচ করছে। আর কি, আমি তো ব্যবসা করে আমার চিকিৎসা করতাম, আমি ব্যবসা করছি এখানে প্রায় 13 বছর, 12-13 বছর আমি ফ্যাক্টরিতে, সবাই জানে যে আমি ব্যবসা করতাম। আমি ভাড়া পাচ্ছি 65,000 টাকা বাড়ির ভাড়া। তো আমার ওর কাছে যৌতুক নিয়ে লাগবে কেন? আর উনি 3,65,00,000 টাকা কিসে, মানে কি আমার পানি আমি ব্যবহার করি, সেটার দাম, এক বদনা পানির দাম কি 50,000 টাকা ধরছে কিনা সেটা জানি না, ওরা কেমন লিস্ট করছে, ওরাই জানে। স্বামীর পিছনে খরচ করলে সেটা চাইতে হয়। হ্যাঁ, এটা তো দেখতেছি যে আমার সাথে কথা বলতে হলে সামনাসামনি, আমি বলছি 1 ঘন্টা আমার সাথে সামনাসামনি কথা বলো, ও ডাইরেক্ট বলেছে জীবনে আর সামনাসামনি কথা হবে না তোমার সাথে আমার।
তো তখন আমি বলে গেছি, বুঝে গেছি যে ওই রাগটা, ওই মানে অভিমান বা ওই যে যে আমাকে দেখতে পারে না একটা ঘৃণা, ওটা এখনও আছে তার ভিতরে। সে তার বয়ফ্রেন্ডে নিয়ে সবসময় কান্নাকাটি করে, তাকে নিয়ে টেনশনে থাকে, তাকে নিয়ে চিন্তা করে, তাকে নিয়ে ডুবে থাকে। তার বয়ফ্রেন্ড এখন কে? তার বয়ফ্রেন্ড এই গার্মেন্টসে চাকরি করতো, আচ্ছা। কোয়ালিটি ইনচার্জ ছিল, নাম হচ্ছে রাজীব। আমার বাসায় ভাড়া ছিল প্রায় 3 থেকে 3.5 বছর। এই বাসাতেই ভাড়া ছিল? এই বাসাতে ভাড়া ছিল, নিচতলায় ছিল প্রথমে, তারপর যখন আমি 3 তলাটা করি তখন 3 তলায় আসে। তারও ছেলে আছে একটা, ওয়াইফ আছে একটা। তো বাড়িতে রাখতো 3 মাস, আর এখানে এনে ওই 15 দিন 20 দিন, তারপরে আবার পাঠিয়ে দিত, আচ্ছা। মানে তাদের সুবিধার জন্য আর কি। ব্যাচেলর? হ্যাঁ, ব্যাচেলর বলতে পারি। হ্যাঁ, ব্যাচেলর থাকতো, কারণ আমার ওয়াইফ যেহেতু পরকীয়া করতো তার সাথে, এই জন্য তার সুবিধার জন্য এরা দুজন মিলে তাকে বুদ্ধি করে পাঠিয়ে দিত আর কি বাড়িতে। আচ্ছা, আপনি বুঝতে পারলেন কিভাবে যে সে পরকীয়া করে? হ্যাঁ, প্রথমে একদিনকে যখন ও চ্যাটিং করতেছে, খুব চ্যাটিং করতেছে, আমি বলছি তুমি কার সাথে চ্যাটিং করো? কয় তুমি করতে পারো না, অন্য কোনো কথা না, তুমি করতে পারো না ডাইরেক্ট। তখন থেকে আমার মনটা খুব খারাপ। তারপরে ওর 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 সুবিধার জন্য ওর খালার ওখানে আমার 4,000 টাকা বেতনে দোকানে চাকরি লাগাই দিল, যেটা আমি কখনোই করি না এই এলাকায়। আমি এলাকায় ব্যবসা করছি, সবাই জানে আমি ব্যবসায়ী, কন্ট্রাক্টর। তারপরে ওর কথা, যেহেতু আমি বেকার আছি আমি করি, ওদের সুবিধার জন্য আমাকে এই কাজটা করাইলো। আমি যখন 3টায় বেরিয়ে যেতাম তখন ওরা এই যে এই 3 তলায় উঠে, এই যে এই রুমটাতে ওরা আচ্ছা। মিলতো। এবং এইখানকার এক ভাড়াটিয়া ছিল, তার ছোট একটা বেবি ছিল, চাকরি করতো না, ও প্রতিদিনই দেখা যেত। কারণ দেখেন দরজা নাই, এই দুটারে কিন্তু দরজা নাই, জি, জি। এখান থেকে ওই পর্যন্ত দেখা যায় রুম পর্যন্ত। তা আমার ওয়াইফ এসে আগে চেক করতো যে মেয়েটা দেখছে কিনা, কিন্তু মেয়েটা তো চালাক, মেয়েটা ঠিকই দেখতো। ও যাওয়ার পরে, রুমে ঢোকার পরে ঠিকই ও দেখতো যে রুমে ঢুকতেছে, আটকায় দিল। তো এগুলো আমাকে আগে কখনো বলে না। আমি যখন একদিন রাত 10টার সময় ওকে খুঁজে পাচ্ছি না আমার ওয়াইফকে, তখন আমি নিচে গেছি, ছাদে আসছি যে কোথায় গেল। তো আমার সন্দেহ হয়েছে ওর সাথে যেহেতু বেশি কথা বলে, সন্দেহ হয়েছে যে কি দরজা ভিড়ানো, রাত 10টায় ভিড়ানো, দরজা লাগানো না ভিতর না থেকে? ছিটকানি আচ্ছা। দেওয়া না, ভিড়ানো। দরজা খুলতে আমার সামনে এমন সিনারি, এখন ওটা আপনাদের কি বলবো, ভাষায় প্রকাশ করা যায় না। তারপরে 2টা 3টা চর মারছে ওকে, চর মারার পরে ছেলে তো তখন পালাইছে। পালানোর পরে এরা সবাই তখন ওই চিল্লাবালি শুনি, এরা সব বেরিয়ে আসছে। এসে ওই মেয়েটার তখন তখন তার মনের ক্ষোভগুলা প্রকাশ করছে নিচে গিয়া, আজকে ধরা খাইছে রে, আজকে ধরা খাইছে। মানে ও এতদিন দেখে কাউকে বলতে পারে না, ওরা এত ডেঞ্জারাস, দেখলেও কাউকে বলা যাবে না, কারণ চাকরি বাদ দিবে, বাসা থেকে বের করে দিবে। আমার বাড়ি, আমার কিছু বলার নেই, সে সব কিছু করে দেন না। এখন পর্যন্ত সে ভাড়া উঠাচ্ছে। তো তারপরে যাক, নিচে যাওয়ার পরে পরের দিন সকালবেলা তার খালার ওখানে চলে গেল, যা কেস করলো। কেস করার পরে এসআই আসলো আমাকে তদন্তে, বলছে দেখেন আপনি ভদ্র মানুষ। আমি বললাম যে 3 তলায় আমি ওকে মেরেছি, সোজা কথা, সত্যি কথা। বলছে ঠিক আছে, যাই করছেন, এখন কেস করে ফেলছে। কি কেস? নারী নির্যাতন মামলা করছে। তারপরে বলছে আপনাকে 3 দিন সময় দিলাম, আপনি যদি ওর সাথে না মিলেন তাহলে আপনার খারাপ হবে। পরে 3 দিনের দিন, 2 দিন ফোন দিয়েছি, ধরেনি। 3 দিনের দিন ফোন ধরছে, পরে বলছে, আমি বলছি উঠাই নাও কেসটা, নাহলে আমাকে নিয়ে যাবে বা এরকম কিছু করবে। তো আমার কথা মতো বাস ও আসলো, এসে থানায় গিয়ে উঠাই নিল ওটা। তখন ওর মন মানসিকতা ভালো, কোনো খারাপ নেই। তারপরে আপনার 20 দিন মতো গেছে, ওর মন মানসিকতা ভালো, রান্না বান্না করছে, খাওয়া দাওয়া করছে, সবই করছে। তখন পর্যন্ত ওই ছেলের সাথে তার সম্পর্ক, ও তখন সেটিংয়ে, হ্যাঁ সেটিংয়ে আছে। সে এখান থেকে যেহেতু বের করে দিচ্ছে, ফ্যাক্টরি থেকে বের করে দিচ্ছে সাথে সাথে দেখে। পরে এই 24 বা 22 দিনের দিনে তখন আমার এক শালার ওরই খালাতো ভাইয়ের হলুদে গেছে, হলুদে যায় দেখছি সেটিং করতেছে। পরে আমি দেখে আমি এখনও তো এসব করিস, তাই বলে আমি বাসায় চলে এসে আমার ব্যাগ ট্যাগ গুছাই ওই রাত্রেবেলা আমি চলে যাবো মনে করতেছি কোথাও। এমন চিন্তা ভাবনা করাতে ও এসে বলছে যেও না। এক কথা বললো কোথায় যাও? আমি জানি না, তুমি এখনও তুমি এই নোংরামি ছাড়তেছো না এত কিছুর পরেও? বলছে যেও না। আচ্ছা গেলাম না। পরের দিনে ওর বোন মিডিয়াতে যে চাকরি করে, মেসাবেরে না রিনা নিপা, ও পুলিশ দিয়ে বা কি দিয়ে ওদের হাত আছে, তো সব জায়গায় ওর হাত আছে। সে জায়গায় ও ফোন করে দেখে যে ওই ছেলেকে টাকা দিতেছে বর্তমানে, কারণ ছেলে ঘুরতেছে, চাকরি নাই, আচ্ছা। টাকা দিতেছে। কারণ আমাকে বললো যে ওর বোন এই কথাগুলো ভালো, গার্জেন হিসাবে বলছে, আমার খুব ভালোই লাগছে, যেহেতু এখনও টাকা দিচ্ছে এই জন্য আমি বন্ধ করে দিচ্ছি, এবং সে খুব ভালো করছেন। তারপরে বাসায় আসার পরে ও বলছে কি তুমি বন্ধ করে দিচ্ছো এই ওর নাম্বার? আমি বলছি না, তোমার বোন বন্ধ করছে। কয় না তুমি বন্ধ করছো। আমি বলছি ভালো কথা, আমার যদি এত বড় পাওয়ার থাকে তাহলে তো আমি তো হ্যাপি। এই যে চিৎকার পারে কাঁদতেছে যে কেন এডি করলা তুমি, ওর আমি জীবনে সবচেয়ে ওকে বেশি ভালোবাসছি। এই যে মানে চিৎকারের ধরন দেখলেও আমি তখন বুকার মতো তাকিয়ে আছি। তারপরে চিৎকার থামিয়ে তখন বলছে সকালবেলা আমার সাথে যাওয়া থানায়। কেন?
ওকে আমি 32,000 টাকা দিছি, এই যে আমার বিকাশ থেকে সবগুলা মিলাই আমি হিসাব করলাম 32,000 টাকা এই কয়দিনের ভিতর দিছে। আচ্ছা, তাই বলছে এটা আমি উঠাবো। আমি বলছি দেখো 32 লাখ টাকা হলে আমি যাব না, কারণ তুমি যাবা তাকে খুঁজতে, তার অ্যাড্রেস নিতে পুলিশের কাছ থেকে, তুমি তো 32,000 টাকা উঠাতে যাবা না। তো যাই হোক গেল, আমি গেলাম না দেখে ও গেল না। পরের দিনও ট্রাই করছে, পুলিশের কাছে বলছে দেরি হবে, পারবে না, এই জন্যে ওই দিক থেকে ফিরে আসছে। পরের দিন থেকে আমি ওকে ও কান্দে, আমি বেশ আদর করে জিজ্ঞেস করি আসলে তোমার সবচেয়ে এত ভালোবাসলাম, আমরা এত ভালো ছিলাম, তুমি ওকে এত ভালোবাসার কারণটা কি? তুমি তো আরও করছো, আরও তো 2-3টা করছো, ঠিক আছে 2-3টা করছো, কিন্তু এটার ভিতরে এত জড়ালা বা এত ভালোবাসার কারণটা কি? কয় ওর রুম থেকে যখন আমি বেরোতাম, মানে ছেলের রুম থেকে যখন বেরোতো, ছেলে মাথা হাত বুলাইয়ে দিত এবং কপালে একটা চুমা দিত, এটা সবচেয়ে নাকি ওর পৃথিবীতে সবচেয়ে ভালোবাসা একটা। তো আমি বলছি তুমি যখন বিয়ের আগে 7 বছর যে রিলেশনে ছিলা সেটা নাকি সবচেয়ে বড় ছিল, তো ওইটার চেয়ে ওইটা বড়? তখন কোনো কথা নাই। যাই হোক ওইটার পরে বেশ কয়েকদিন আদর করলাম, অনেক কথাই সে বলছে যে তার সাথে কি কি কবে থেকে হয়েছে, কেমনে হয়েছে, অনেক কথা বলছে। এগুলা সব যদি বলেন আমি বলতে পারবো। তারপর 2 মাস বেশ 15 দিন যাওয়ার পর থেকে ওর রূপ চেঞ্জ হতে লাগলো, আমার উপরে ওর ঘৃণা আসা শুরু করলো। তখন দেখলাম কি ধরনের ঘৃণা, মানে আপনাদের জীবনে না আসলে বুঝবেন না। একটা বউ যাই আমাকে ভালোবাসতো, সে এখন ঘৃণা করে আমার কোনো কথা বিশ্বাস করে না। যত বড় আমি যদি কোরআন শরীফ নিয়ে কথা বলি বিশ্বাস করে না। এই ধরনের ঘৃণা, যে না এইটাই সত্যি, তোমার ওটা মিথ্যা, এই ধরনের কথাই চলে আসলো, মানে প্রতিটা কথাতে এমন ঘৃণা শুরু হলো। তখন আস্তে আস্তে আমার বেডের থেকে চলে আসলো, আলাদা হয়ে গেল। সে বিড়াল নিয়ে আলাদা থাকে, মানে আমার কাছে আর আমার সাথে তাকাতে ওর ই লাগে। ও ডাইরেক্ট বললো যে তোমার কাছে আমার এখন, তোমাকে দেখলে আমার ঘৃণা লাগে এখন। তো তখন আমার মনে মনে এত কষ্ট পাই আমি, আর আমাকে কষ্ট দেয় প্রতিদিনই এইভাবে। সে এমন এমন গান শোনে এবং খুব সাউন্ড দিয়ে, আমার টিভিটা যত সাউন্ড আছে সব সাউন্ড দিয়ে বারবার একটা গানও আপনার 10 বার 15 বারও শুনে, তাকে মেন করে, তার বয়ফ্রেন্ডকে মেন করে কান্দে, এসব করে। তা আমি তো কষ্ট পাই গেলাম, তারপরেও তার মতো সে চলে।